আজকে আপনাদের কাছে নিবেদন মানবেন্দ্র পালের লেখা পাশের ঘরে সে আছে। শুরু হচ্ছে আজকের গল্প পাশের ঘরে সে আছে। বেশ অনেক বছর আগের কথা। কাগজে একটা খবর বেরিয়েছিল, একজন খুনি পুলিশের চোখে ধুলো দিয়ে এই কলকাতাতেই লুকিয়ে রয়েছে। পুলিশ তদন্ত করে এই পর্যন্ত বুঝতে পেরেছিল খুনিটা উত্তর কলকাতার কোথাও কোনো বাড়িতে ছদ্মবেশে ডেরা গিরে আছে। লোকটার ছবিও ছাপা হয়েছিল। কাগজে বলা হয়েছিল কেউ যদি লোকটির সন্ধান দিতে পারে তাহলে তাকে গভর্নমেন্ট থেকে পুরস্কৃত করা হবে। সে সময়ে এখনকার মতো এত খুন খারাপি হতো না, তাই এই রকম একজন ভয়ঙ্কর খুনিকে পুলিশ ধরতে পারছে না, আর সে বহাল তবিয়তে এই কলকাতাতেই রয়েছে জেনে রীতিমতো ভয় পেয়ে গেছিলাম। আর ভয় পেয়েছিলাম বলেই ব্যাপারটা আমার এখনো মনে আছে। এরপর সে খুনিটা ধরা পড়েছে কিনা সে খবর আর পায়নি, অন্তত কাগজে কিছু চোখে পড়েনি। জানতে পেরেছিলাম অনেক বছর পরে। সেও খবরের কাগজ পড়েই ঘটনাটা এই রকম। মানিকতলার ব্রিজের ওপারে একটা 2 রুম ফ্ল্যাট কিনেছিলেন বিভাবতী সরকার। টাকাটা দিয়েছিল তার বড় ছেলে, দিল্লিতে চাকরি করে। মাকে বলেছিল যে সে তো কলকাতা ছেড়ে নড়বে না, তাই টাকা দিচ্ছে, একটা ফ্ল্যাট কিনে নিতে বলেছিল। আর বলেছিল রিটায়ার করে কলকাতাতেই তাদের কাছে গিয়ে থাকতে হবে। সেই মতো বিভাবতী ফ্ল্যাটটি কিনলেন। ফ্ল্যাটটি একটা পুরনো ভাঙা বাড়ি আর খানিকটা জলা জায়গার উপর তৈরি। এক সময় এইসব অঞ্চলে বাড়িঘর কমই ছিল। যে বাড়ি ভেঙে এই ফ্ল্যাট, সেটা ছিল কোনো এক বাঘা জমিদারের। জমিদারি কবে চলে গিয়েছিল। জমিদারের বংশধরেরাও কলকাতায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিল, কিন্তু সাবেকি জমিদারি মেজাজটি ছিল পূর্বপুরুষদের মতোই। সে আমলের পুরনো বাড়ি জমিদার পুত্রদের পছন্দ হচ্ছিল না, তাই সেটাকে ফেলে রেখে দিয়েছিল। মাঝে মধ্যে 2-1 ঘর ভাড়াটে আসতো, আবার চলেও যেত। সামান্য টাকার ভাড়া, তাই জমিদার পুত্রদের মন উঠত না। তারা ঠিক করলো বাড়িটা বেচে দেবে। সেজন্য নতুন ভাড়াটেও আর বসালো না, কেননা ভাড়াটে শুধু বাড়ি কিনতে কেউ চাইবে না। তারপর কত হাত বদল হয়ে এখন এই বাড়িটাই হয়ে দাঁড়িয়েছে একটা হাল ফেসারের নতুন ফ্ল্যাট বাড়ি। কিন্তু পিছনের অংশে এখনো এখানে সেখানে ডোবা জলা, ঢোলকর্মী আর বন তুলসীর ঝোপ হয়ে রয়েছে। হঠাৎ দেখলে মনে হয় না জায়গাটা শহর কলকাতার মধ্যে। এইখানে 2টো ঘর নিয়ে থাকেন বিভাবতী। একাই থাকেন, পুজো আচ্চা নিয়ে, খুব ভক্তিমতী, নিজেই রাঁধেন। একটি কাজের মেয়ে আছে, সে সারাদিন তাকে সাহায্য করে। তার সঙ্গেই গল্প করে তার সময় কাটে। সবই ভালো, তবু কোথায় যেন একটা অস্বস্তি। বিভাবতী এমন কিছু প্রমাণ পেয়েছিলেন যাতে তিনি বুঝতে পেরেছিলেন বাড়িটায় কিছু দোষ আছে, বিশেষ করে উত্তর দিকের ঘরটায়। তার অসাধারণ মনের জোর আর সাহস ছিল, তাই তিনি রাতে একাই থাকতে পারতেন। না থেকেই বা উপায় কি? ছেলের এতগুলো টাকা খরচ করে ফ্ল্যাটটা কেনা হয়েছে, এখন ছেড়ে দিয়ে যাবেন বা কোথায়? ছেলেকেই বা কি বলবেন? বাধ্য হয়ে তিনি মুখে কুরু পেটে থাকতেন, কাউকে কিছু বলতেন না। এখানে তার কয়েকজন আত্মীয় স্বজন আছে, তারা মাঝে মাঝেই তার সঙ্গে দেখা করতে আসতো।
কিন্তু কাউকে তিনি রাতে থাকতে বলতেন না। আত্মীয়রা তাকে খুব পছন্দ করত। এই বয়সে তিনি এখানে একা থাকেন এই নিয়ে তারা ভাবত, কিন্তু বিভাবতী হেসে বলতেন যে তিনি ভালোই আছেন। তাছাড়া ঠাকুর যা করবেন তাই হবে, অনর্থক ভেবে লাভটাই বা কি। এতখানি ভগবানের উপর বিশ্বাস দেখে আত্মীয়রা আর কিছু বলতো না, শুধু জানিয়ে যেত অসুখ বিসুখ করলে তিনি যেন সঙ্গে সঙ্গে খবর দেন। তা তিনি বুদ্ধিমতীর মতো একটি কাজ করেছিলেন, টেলিফোন নিয়েছিলেন, আর সেটা রেখেছিলেন মাথার কাছে একটা টুলের ওপরে। মনে মনে অবশ্য জানতেন অসুখ বিসুখ ছাড়া আর যে ভয়টার নিঃশব্দে তিনি হজম করে যান তার প্রতিকার টেলিফোন করে লোক ডেকে হবে না। টেলিফোন নেবার কিছুদিন পরেই একটা ঘটনা ঘটল। মাঝে মধ্যে তিনি দু একজনকে ফোন করেন, কিন্তু তাকে বড় একটা কেউ ফোন করেন না। হঠাৎ সেদিন গভীর রাতে টেলিফোন বাজার শব্দে তার ঘুম ভেঙে গেল। এত রাতে কি টেলিফোন করছে? নিশ্চয়ই রং নাম্বার। তিনি মশারির মধ্যে থেকে হাত বাড়াতে যাচ্ছেন, হঠাৎ দেখলেন মশারির বাইরে একটা কালো লোমশ হাত রিসিভারটা তার দিকে বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, শুধু একটা হাত। তিনি চমকে উঠলেন, ভয় পেলেন, কিন্তু মুহূর্তে সামনে নিয়ে শান্ত গলায় বললেন, কি তুমি কি চাও? উত্তর পাওয়া গেল না, শুধু অস্পষ্ট একটা পায়ের আওয়াজ ঘরের বাইরে চলে গেল। তিনি আর উঠলেন না, ভগবানকে স্মরণ করে আবার শুয়ে পড়লেন। সকালে উঠে ভাবলেন তিনি কি স্বপ্ন দেখেছিলেন। তখনই চোখে পড়ল রিসিভারটা টুলের নিচে ঝুলছে। বিন বিন করে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল তার মুখে। তারপরেই তিনি নিজেকে শক্ত করে নিলেন। সংসারের সব কাজই রোজকার মতো করলেন, কাউকে রাতের ঘটনা বললেন না, বললেই রটে যাবে ফ্ল্যাটটা ভুতুরে, আর সে কথা ছেলের কানে গেলে তারা আর আসবে না। একটা কথা ভেবে তার ভয় হলো। এখানে এসে পর্যন্ত তিনি বুঝতে পারছিলেন উত্তরের ওই ঘরটাই কিছু আছে, তবে এ ঘরে কোনোদিন আসেনি, নিশ্চিন্ত ছিলেন। কিন্তু গত রাতের ঘটনায় তিনি বুঝতে পারলেন এ ঘরেও আসতে শুরু করেছে। তাহলে তিনি এখানে থাকবেন কি করে? তারপরেই তার মনে হলো লোকটা কিন্তু তার ক্ষতি করার চেষ্টা করেনি। কি তুমি কি চাই? শান্ত ধীর গলায় প্রশ্ন করতেই সে রিভলভারটা ফেলে রেখেই চলে গিয়েছিল। কেনই বা এসেছিল, কেনই বা চলে গিয়েছিল তার উত্তর খুঁজে পেলেন না। আরও একটা উত্তর তিনি পেলেন না। অত রাতে কে তাকে ফোন করেছিল? সত্যি কি রং নাম্বার? যাই হোক, এই দিনের পর থেকে আর সে ঘরে ঢোকেনি। কিন্তু গোল বাঁধালো একদিন কাজের মেয়েটা। তিনি ঠিক করেছিলেন কাজের মেয়েটাকে রাতে তার কাছে থাকতে বলবেন, তার জন্যে বেশি মাইনেও দেবেন। মেয়েটা রাজিও হয়েছিল। কিন্তু এরই মধ্যে একটা ঘটনা ঘটল। সেদিন সন্ধ্যেবেলা হঠাৎ আলোগুলো নিভে গেল। বিভাবতী বুঝলেন লোডশেডিং। এ তো রোজকার ব্যাপার, কিন্তু হঠাৎই কাজের মেয়েটা ভয়ে কাঁপতে কাঁপতে ছুটে এলো তার কাছে। মুখ দিয়ে তার কথা বেরোচ্ছে না। কি রে মালতী, কি হয়েছে? মালতী অতি কষ্টে শুধু বললে, একটা কাজে একটা লোক। কোথায়? মালতী আঙুল দিয়ে ওদিকের ঘরটা দেখিয়ে দিল, তারপর কোনো রকমে বলল, আজকে ওই ঘরটা এসে ঝাঁট দিতে ঢুকেছিল, আর সঙ্গে সঙ্গে লোডশেডিং। আর তখনই ও স্পষ্ট দেখলো একটা লম্বা মতো লোক ঘরের মধ্যে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। বিভাবতীর বুকটা
ভয়ে কেঁপে উঠল। লোক বলতে মালতী যে কি বোঝাতে চাইছে তা বুঝতে তার আর বাকি রইল না, কিন্তু মুখে সাহস দেখিয়ে বললেন, ও ঘরে লোক কোথা থেকে আসবে, নিশ্চয় চোখের ভুল। মালতী যতই বোঝাতে চায় চোখের ভুল নয়, বিভাবতী ততই বলেন যে না, চোখের ভুল, ও ঘরে লোক কোথা থেকে আসবে। মালতী চুপ করে আছে দেখে তিনি আরো জোর দিয়ে বললেন, আমি এতদিন আছি, কই কোনোদিন তো কিছু দেখিনি। মিথ্যে কথাই বলতে হলো বিভাবতীকে। কিছু না দেখলেও ওই বন্ধ ঘরে মানুষের চলাফেরার শব্দ তিনি শুনেছিলেন, এক আধবার নয়, বারবার। বাধ্য হয়েই এই মিথ্যেটুকু বলতে হয়েছিল, না বললে মালতী আর এ বাড়িতে কাজ করত না। শেষ পর্যন্ত মালতী থাকলো, তবে সন্ধে হবার আগেই চলে যেত। তখন থেকে বিভাবতী সারা রাত একা মুখ বুঝে আর পাশের তালাবন্ধ ঘরটার মূর্তিমান আতঙ্ক। সেদিনও তার নিস্তব্ধ ঘরটাকে সচকিত করে টেলিফোনটা বেজে উঠল, তবে গভীর রাতে নয়, সন্ধ্যার একটু পরে। চমকে উঠলেন বিভাবতী, কোনো রকমে তুলে নিলেন রিসিভারটা। হ্যালো, দিল্লি থেকে? ও বোমা, দিল্লি থেকে? খুশিতে তার স্বর আটকে যাচ্ছিল। হ্যাঁ, তা আছে, একরকম ভালোই আছি। আচ্ছা, তুমি কি আগে একদিন অনেক রাতে ফোন করেছিলে? করনি? তাহলে রং নাম্বার। হ্যাঁ, অনেক রাতে কেউ করেছিল, কথা বলা হয়নি, কেটে গিয়েছিল বুঝলে। তুমি আসবে পরশুদিন? খুব খুশি হলাম। মাত্র এক রাতের জন্য? তোমার বন্ধুর বিয়েতে থাকতে পারো না দুদিন? কি আর করা যাবে, তাই এসো। বিভাবতী দেবী রিসিভারটা রেখে দিলেন। তারপর মুখ তুলতেই তিনি চমকে উঠলেন। ঘরের বাইরে জানালার গড়ার ধরে লম্বা মতো কেউ যেন দাঁড়িয়ে আছে। কি কি ওখানে? সঙ্গে সঙ্গে মূর্তিটা সরে গেল, যেন অন্ধকারে মিলিয়ে গেল। বিভাবতীর রক্ত হিম হয়ে গেল। ও কি শুনতে এসেছিল? এ বাড়িতে নতুন কেউ আসছে কিনা? বিভাবতীর ছেলের বউ অঞ্জনা দিল্লির একটা বিখ্যাত ইংরেজি কাগজের অফিসে কাজ করে। কলকাতায় তার এক বন্ধুর বিয়েতে আসছে। রাতটুকু শুধু শাশুড়ির কাছে থাকবে, পরের দিন সকালের ফ্লাইটেই দিল্লি ফিরে যাবে। মাত্র একটি রাত বৌমা তার কাছে থাকবে। বিভাবতী মনকে বোঝান, যেটুকু নিজের লোককে কাছে পাওয়া যায় ততটুকুই আনন্দ। তবু তাকে মনের মতো রেঁধে বেড়ে খাওয়াতে পারবেন না, এটাই দুঃখ। সে নেমন্তন্ন বাড়ি আসছে কিনা, সেই সঙ্গে তার একটু ভয়ও করল। ওই যাকে এ বাড়িতে প্রায় দেখা যায়, বৌমাও তাকে দেখে ফেলবে না তো? সেদিন দুপুর বেলাতেই অঞ্জনা হাসতে হাসতে এলো। সারা দুপুর বিভাবতীর পাশে শুয়ে কত গল্পই না করল। বিকেলের দিকে বেরিয়ে গেলে সেও গেল কিছুটা কেনাকাটা করতে। বলে গেল সন্ধ্যের আগেই ফিরবে। ঠিক সন্ধ্যেবেলাতেই ফিরল অঞ্জনা। ফুটপাত থেকে উঠে কয়েক ধাপ সিঁড়ি, তারপরেই ঢোকার দরজা। কলিং বেল টিপতে যাচ্ছিল, দরকার হলো না। মালতী দরজা খুলে বেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি। বৌদিকে দেখে একটু হাসলো। কাজ হয়ে গেল? হ্যাঁ। বাড়ি যাচ্ছ?
অঞ্জনা ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। এবার একটু প্যাসেজটা অন্ধকার। অঞ্জনা এগিয়ে যাচ্ছিল, হঠাৎ মনে হলো সে যেন এগোতে পারছে না, কিসে যেন বাধা পাচ্ছে। মনে হচ্ছে কেউ যেন তাকে ঠেলে বের করে দিতে চাইছে। অঞ্জনা থতমত খেয়ে গেল। তখনই তার মনে হলো তার সামনে 2 হাত দূরে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। চোর, চোর! অঞ্জনা দিল্লিতে খবরের কাগজের অফিসে চাকরি করা মেয়ে। সংবাদ সংগ্রহের জন্য তাকে নানা জায়গায় ছুটতে হয়। অত সহজে সে ভয় পায় না। ধমকে সুরে বলল, কে ওখানে? পরক্ষণেই মনে হলো কেউ যেন পথ ছেড়ে সরে গেল। পাছে মা ভয় পান, তাই ব্যাপারটা নিয়ে অঞ্জনা বেশি হইচই করল না। মায়ের ঘরে ঢুকে শুধু একটা কথাই বলল, প্যাসেজটায় আলোর ব্যবস্থা নেই? বিভাবতী অবাক হয়ে বললেন, আছে বই কি, এই তো মালতী গেল আলো জেলে। কিন্তু কিন্তু আমি তো দেখলাম অন্ধকার। বিভাবতী বললেন, তাহলে হয়তো বাল্বটা কেটে গেছে। 8 ঘন্টার মধ্যে অঞ্জনা সাজসজ্জা করে বিয়ে বাড়ি চলে গেল। রাত 10টায় যখন ফিরল তখন দেখলো প্যাসেজে দিব্যি আলো জ্বলছে। এবার তাড়াতাড়ি শোবার পালা, কাল সকালেই আবার প্লেন ধরতে হবে। বিভাবতী তার বিছানাতেই অঞ্জনার শোবার ব্যবস্থা করেছিলেন। মাত্র একটা রাত নিজের বৌমাকে কাছে নিয়ে শোবেন। অঞ্জনা কিন্তু শাশুড়ির সঙ্গে শুতে রাজি হলো না। বললে, ওদিকের ঘরটা তো খালি পড়ে রয়েছে, ওখানে আমি শোবো। বিভাবতীর মুখটা শুকিয়ে গেল। তিনি অনেক বুঝালেন, বললেন, ওই ঘরটা ব্যবহার করা হয় না, পরিষ্কার করা নেই। কি দরকার, একটা তো রাত, একটু কষ্ট করে না হয় আমার কাছেই শুলে। অঞ্জনা ভাবলো শাশুড়ি বোধ হয় ও ঘরে বিছানা পাতা মশারি টাঙানোর হাঙ্গামার জন্যই বলছেন। আপনি কিছু ভাববেন না, আমি সব ঠিক করে নিচ্ছি, বলে উত্তর দিকের ঘরে গিয়ে ঝাঁটপাত দিয়ে বিছানা পেতে নিল। নিরুপায় বিভাবতী কি আর করেন, শুধু বললেন, ভয়টাই পেলে আমাকে দেখো কিন্তু। অঞ্জনা হেসে বলল, কিসের ভয়, ভূতের? ভূত কথাটা হঠাৎই তার মুখ থেকে বেরিয়ে গেল। কি আর করবেন, বিভাবতী এক ফাঁকে তার গলার রুদ্রাক্ষের মালাটা অঞ্জনার বালিশের নিচে রেখে দিয়ে এলেন। মনে মনে প্রার্থনা করলেন, ঠাকুর যেন বৌমাকে রক্ষা করে। খুব ক্লান্ত ছিল অঞ্জনা, তাই হাত পা ছড়িয়ে আরাম করে শোয়া মাত্র ঘুম। তখনও সে জানত না কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে। অনেক রাত্রি আচমকা তার ঘুম ভেঙে গেল। অসহ্য গরমে তার নিঃশ্বাস যেন আটকে যাচ্ছে। মশারির মধ্যে দিয়ে তাকিয়ে দেখলো পাখা চলছে না। লোডশেডিং? কলকাতায় এত লোডশেডিং হয়? কিন্তু তখনই বাইরে জানলা দিয়ে চোখ পড়ল, রাস্তার আলোগুলো দিব্যি চলছে। তাহলে হঠাৎই তার মনে হলো ঘরের মধ্যে আরো কেউ রয়েছে। চমকে তাকাতেই দেখলো তার বিছানা থেকে মাত্র হাত 5 দূরে লম্বা একটা লোক কোমরে হাত দিয়ে তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এই রকমই একটা আবছা চেহারা সে সন্ধ্যেবেলা দেখেছিল বাড়ি ঢোকার সময়ে, তখন মুখ দেখতে পায়নি। ধড়মড় করে উঠে বসতে গেল অঞ্জনা, কিন্তু পারল না। মনে হলো তার সমস্ত শরীর যেন অবশ হয়ে গেছে। কি করবে ভাবছে, দেখলো লোকটা এক পা করে তার দিকে এগিয়ে আসছে। চিৎকার করতে গেল, পারল না। মুখ থেকে শুধু গো গো শব্দ বেরিয়ে এলো। ততক্ষণে মূর্তিটা একেবারে মাথার কাছে এসে দাঁড়িয়েছে।
একটা হাত দিয়ে মশারিটা তুলছে, তারপরে খনখনে ঠান্ডা একটা তাহার হাত, মানে বাঁ হাতটা চেপে ধরল, ধরে টানতে লাগলো। মা গো! একটা শব্দই অঞ্জনার মুখ থেকে বেরিয়ে এলো, তারপর আর কিছু মনে নেই, ঘুম ভাঙলো। তখন অনেক বেলা, শাশুড়ি ডাকাডাকিতে। প্রথমে মনে হয়েছিল রাত্রে দুঃস্বপ্ন দেখেছিল, কিন্তু নিজের হাতের দিকে তাকাতে স্তম্ভিত হয়ে গেল। হাত মুচড়ে ধরার দাগটা লাল হয়ে আছে, আর আর মাথার দিকে মশারিটাও খানিকটা তখনও উঁচু হয়ে আছে। অঞ্জনা বললে, আপনি এখানে আর একা থাকবেন না, আমার সঙ্গে চলুন। বিভাবতী বললেন, হুট করে কি এখানকার পাট চুকি চলে যাওয়া যায়? তবে আমি এখন যাই, খুব তাড়াতাড়ি আমরা ছেলেকে নিয়ে আসছি, তারপরে একসঙ্গে বসে আলোচনা করে ঠিক করা যাবে। এ কদিন একটু সাবধানে থাকবেন। বিভাবতী একটু হাসলেন। ব্যাপারটা অঞ্জনা সহজ ছেড়ে দেয়নি। এই বাড়িতে এক রাত্রির থাকার ভয়ঙ্কর অভিজ্ঞতা কাগজে লিখল। কলকাতা এসে পুরনো কাগজপত্র ঘেঁটে যে তথ্যটা বের করেছিল তা হচ্ছে, সে দীর্ঘদেহী খনিটা পুলিশের চোখে ধুলো দিয়ে এই বাড়িতেই লুকিয়েছিল দলবল নিয়ে। সাহস করে কেউ পুলিশকে খবর দিতে পারেনি, কিন্তু জমিদার পুত্রদের একজন বাড়িটা খালি করার জন্য একদিন লেঠেল পাঠিয়ে তাকে খুন করে ওইখানেই পুঁতে রাখে। পুলিশ পরে এসে মাটি খুঁড়ে লাশের সন্ধান করে। আশ্চর্য, কিন্তু লাশ পাওয়া যায়নি। শেষ হলো আজকের সমগ্র পর্ব। পাশের ঘরেই সে আছে। ধন্যবাদ।